মুজিব হত্যাকাণ্ড। মেজর ফারুক যখন রক্ষী বাহিনীকে ঠেকাতে ব্যস্ত, ততক্ষণে সবকটি টার্গেটে বিভিন্ন গ্রুপের ঝটিকা অপারেশন শুরু হয়ে গেছে। মেজর ফারুকের পরিকল্পনা অনুযায়ী আক্রমণকারীরা 3টি গ্রুপে বিভক্ত হয়ে ভোর 5টার মধ্যেই 3টি টার্গেট ঘেরাও করে ফেলেছে। 12টি ট্রাক ও কয়েকটি জিপে করে আক্রমণকারীরা ল্যান্সার ও আর্টিলারির প্রায় 500 জন রাইফেল ট্রুপস ধানমন্ডির আশেপাশে ছেয়ে গেছে। প্রধান টার্গেট 32 নম্বর রোডের শেখ সাহেবের বাড়ি। মেজর মহিউদ্দিন, মেজর হুদা, মেজর পাশা, মেজর নূরের নেতৃত্বে আউটার ও ইনার 2টি বৃত্তে ঘেরাও করে ফেলা হয়েছে। মেজর রশিদের নির্দেশে একটি হাউটিজার কামান এনে শেখ সাহেবের বাসার বিপরীতে মাত্র 100 গজ দূরে লেকের ওপারে স্থাপন করা হলো। বাসার ওপর আক্রমণকারী ল্যান্সারের সৈন্যরা 5টি ট্রাকে করে এসে একেবারে বাড়ির প্রধান গেটের কাছে সশব্দে নামতে শুরু করলো। গেটে ঢুকতে গেলে আর্টিলারির প্রহরারত সৈনিকরা তাদের বাধা দিয়ে বসলো। এ নিয়ে ওই সময় নিজেদের মধ্যে উত্তপ্ত বাদানুবাদ শুরু হয়ে যায়। একটু আগে মেজর হুদা তার অনুমতি ব্যতীত কাউকে ভেতরে ঢুকতে না দেওয়ার নির্দেশ দেওয়ায় এই গন্ডগোল বাঁধে। গেটের কাছে গার্ডদের হট্টগোলে শেখ কামাল জেগে যান। তিনি কিছু একটা গন্ডগোলের আভাস পেয়ে ওপর থেকে স্টেন গান হাতে নিয়ে রিসিপশন রুমের দিকে ছুটে যান। সেখানে পুলিশের একজন ডিউটিরত অফিসারও ছিলেন। প্রথমে কামাল ভেবেছিলেন হয়তো জাসদ অথবা সর্বহারা গ্রুপের হামলা। কামাল সেখান থেকে সেনারক্ষীদের ব্যবস্থা নিতে বলেন, কিন্তু তারা নীরব থাকে। কামাল এবার আসল ব্যাপার বুঝতে পারেন। তিনি আক্রমণকারী সৈন্যদের উপর গুলি ছোড়েন। একজন সেপাই সঙ্গে সঙ্গে নিহত হয়। এরপরই উভয় পক্ষে শুরু হয়ে যায় তুমুল গোলাগুলি। মুহূর্তেই পুরো এলাকা পরিণত হয় রণক্ষেত্রে। এইসব হট্টগোলে শেখ সাহেব জেগে যান। তিনি এই সময় কারো কারো সাথে ফোনেও কথা বলেন। এমন সময় বাসা লক্ষ্য করে বাইরে থেকে আক্রমণকারী সৈন্যরা গুলিবর্ষণ শুরু করে দেয়। তখন সময় আনুমানিক 5টা। বাসা আক্রমণ হয়েছে দেখে কর্তব্যরত পুলিশরাও পাল্টা গুলি চালাতে থাকে। ওই সময় ছাদের উপর থেকেও গুলির প্রত্যুত্তর দেওয়া হয়। এরকম গোলাগুলির মধ্যে শেখ সাহেব অসম সাহসে সশরীরে নিচে নেমে আসেন এবং কর্তব্যরত পুলিশের সাথে কথা বলতে থাকেন। তিনি ধরে নেন এগুলো জাসদ বা সর্বহারা দলের চোরা আক্রমণ। ডিউটিতে রত পুলিশ অফিসার নুরুল ইসলামের ভাষ্য অনুযায়ী বঙ্গবন্ধু মনে করেছিলেন এবার হয়তো তার সাহায্যার্থে আর্মির লোকজনে এসে গেছে, তাই তিনি সেম রেইড হয়ে যাবে বলে মনে করে পুলিশকে ফায়ারিং বন্ধ করতে বলেন। এরপর তিনি উপরে চলে যান। পর মুহূর্তে স্টেন গান হাতে শেখ কামাল উপর থেকে নিচে ছুটে আসেন। তিনি গেটের দিকে এগিয়ে গিয়ে আর্মির লোকজনদের ডাকতে থাকেন। হঠাৎ করে আর্মির 5-6 জন লোক গেট ঠেলে ছুটে এসে মাত্র কয়েক গজ দূর থেকে কামালের উপর গুলি বর্ষণ করে। গুলিবিদ্ধ হয়ে ওরে বাবারে বলে ছুটে গিয়ে তিনি রিসিপশন রুমে পড়ে যান। সেখানেই মৃত্যুর কোলে ঢলে পড়েন। হামলাকারীরা ডিউটিতে রত 14-15 জন পুলিশ ও বাড়ির কিছু লোকজনদের ধরে এনে লাইন করে দাঁড় করায় এবং বিক্ষিপ্তভাবে তাদের উপর গুলি চালায়। একজন পুলিশ সাব ইন্সপেক্টর ঘটনাস্থলেই নিহত হন। পিএস মুহিত গুলিতে আহত হন। এ সময় বাড়ির উপরের তলায় ভীষণ গোলাগুলি ও মেয়েদের আত্মচিৎকার শোনা যাচ্ছিল। একজন ঘাতক শেখ নাসেরকে ধরে উপর থেকে নিচে নিয়ে আসে। তাকে প্রথমে লাইনে দাঁড় করায়। তিনি কাতর কণ্ঠে বলেন, স্যার, আমি রাজনীতি করি না, কোনো রকম ব্যবসা বাণিজ্য করে খাই। তারা তাকে পাশের বাথরুমে নিয়ে যায় এবং গুলি করে। তিনি পানি পানি বলে চিৎকার করছিলেন। তখন ঘাতক আবার তার কাছে যায় এবং পানির বদলে বুলেট বর্ষণ করে। এরপর সব স্তব্ধ হয়ে যায়। এই সময় একজন ঘাতক শিশু রাসেলকে ধরে নিচে নিয়ে আসে। ভীত বিহবল রাসেল পিএস মুহিতকে চিনতে পেরে ছুটে গিয়ে তাকে জড়িয়ে ধরে কাতর কণ্ঠে জিজ্ঞাসা করে, ভাইয়া, ওরা আমাকে মারবে না তো? না ভাইয়া, মারবে না।
শিশু রাসেল মায়ের কাছে যাওয়ার জন্য কাঁদতে থাকে। অতঃপর একজন ঘাতক তাকে উপরে নিয়ে যায় মায়ের কাছে। কিছুক্ষণ পরই বুলেটের একটি বিকট শব্দ। চিরদিনের জন্য স্তব্ধ হয়ে যায় শিশু রাসেলের সকল কাকুতি মিনতি। সৈনিকরা এত নির্দয় হতে পারে তা ভাবতেও মনটা বিষিয়ে ওঠে। আধ ঘন্টার ওপর বাসার উপরে নিচে থেমে থেমে বিক্ষিপ্ত গোলাগুলি চলতে থাকে। বহু খাকি ও কালো পোশাকধারী সৈন্য বাড়িতে ঢুকে পড়ে। তারা ছিল আর্টিলারি ও আর্মার্ড কোরের সৈনিক। তারা যার যার মতো আইন হাতে তুলে নেয়। তারা যচ্চতচ্চ ইচ্ছা মতো গুলি চালাতে থাকে। উপরের তলায় শেখ সাহেবের সাথে সিঁড়ির বারান্দায় দাঁড়িয়ে ঘাতকদের তর্ক বিতর্ক হচ্ছিল। হামলাকারী অফিসারদের নেতা মেজর মহিউদ্দিনকে বঙ্গবন্ধু চড়া সুরে ধমকাচ্ছিলেন। তার ব্যক্তিত্বের কাছে মেজর মহিউদ্দিন দারুণ ঘাবড়ে যায়। আক্রমণ অভিযান ঝিমিয়ে আসে। সে আসলে রাষ্ট্রপতিকে ধরে বন্দি করে বাইরে নিয়ে যেতে চাইছিল। এই সময় মেজর হুদাও এসে হাজির হয়। সে কড়া সুরে শেখ সাহেবের সাথে কথা বলে এবং রাষ্ট্রপতিকে তার সাথে নিচে নেমে আসতে বাধ্য করে। তিনি বারান্দার মুখে এসে দাঁড়ান। ঠিক এই সময় মেজর নূর সিঁড়ির গোড়ায় এসে উপস্থিত হলে পরিস্থিতি সম্পূর্ণ পাল্টে যায়। সম্ভবত শেখ মনিকে হত্যা করে রক্ত মাখা হাতে ঘাতক মুসলিম উদ্দিনও এই মুহূর্তে মেজর নূরের পাশে উপস্থিত হয়। দুজনেই উত্তপ্ত, উত্তেজিত। নিচে পড়ে আছে গুলিবিদ্ধ কামালের মৃতদেহ। এবার আর রক্ষা নাই। একজন ঘাতক উচ্চকণ্ঠে চিৎকার করে ওঠে, "Get aside, হুদা! Why are you wasting time?" পর মুহূর্তেই ঘাতকের স্টেন গান থেকে বেরিয়ে এলো এক ঝাঁক বুলেট। সিঁড়ির ধাপে গড়িয়ে পড়লেন মহামান্য রাষ্ট্রপতি। ফিনকি দিয়ে রক্ত ছুটল সিঁড়ি বেয়ে। সিঁড়ির ধাপেই শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন বঙ্গবন্ধু রাষ্ট্রপতি শেখ মুজিবুর রহমান। এরপর ঘাতকরা দিশেহারা হয়ে ওঠে। তারা ছুটে বাড়ির প্রতিটি কক্ষে কক্ষে পাগলের মতো গুলি ছুটতে থাকে। নিহত হন বাড়ির প্রতিটি সদস্য। বেগম মুজিব, শেখ নাসের, শেখ কামাল, মিসেস কামাল, শেখ জামাল, মিসেস জামাল, মাস্টার রাসেল। ঘরের ভেতর পরিবারের কেউ আর জীবিত রইল না। ৩২ নং রোডের মর্মান্তিক হত্যাকাণ্ডে বাড়ির উপরের তলায় নিহত হন বেগম মুজিব সহ ৫ জন। সিঁড়িতে রাষ্ট্রপতি মুজিব, নিচতলায় শেখ নাসের, শেখ কামাল ও জনৈক পুলিশ ইন্সপেক্টর। এদের সবাইকে সরাসরি গুলি করে হত্যা করার পিছনে মেজর নূর, মেজর হুদা ও মেজর পাশা প্রত্যক্ষভাবে জড়িত এবং মুসলিম উদ্দিনও। কর্নেল জামিলকে গুলি করা হয় বাসার বাইরে। জওয়ানরা হত্যাকাণ্ডে বিশেষ আগ্রহী ছিল না। তারা বাসার উপর ঢালাও ফায়ারিংয়ে অংশ নেয় এবং হুকুম তামিল করে। অভ্যুত্থানের প্রধান নায়ক মেজর ফারুক এবং মেজর রশিদ মুজিব হত্যাকাণ্ডের এই মুহূর্তের প্রসঙ্গটি এড়িয়ে যেতে চান। তারা বলেন, যেহেতু বাসায় আক্রমণের সময় আমরা সশরীরে ঘটনাস্থলে উপস্থিত ছিলাম না, সেহেতু সচক্ষে কিছু প্রত্যক্ষ না করে প্রকৃত ঘটনার বিবরণ দেওয়া বোকামিরি নামান্তর। শোনা কথা সব সময়ই অতিরঞ্জিত হবে। আমরা সবাইকে একই কথা বলেছি, কিন্তু তবু কিছু লেখক আমাদের উদ্ধৃতি দিয়ে মিথ্যা খবর তৈরি করেছে। তবে মেজর ফারুক আমাকে জানালেন, মেজর মহিউদ্দিন শেখ সাহেবকে আত্মসমর্পণের আহ্বান জানিয়ে বারবার অনুরোধ করে, কিন্তু তিনি বড় বড় কথা বলে সময় ক্ষেপণ করতে থাকেন। মহিউদ্দিন তাকে কয়েকটি টেলিফোন করারও সুযোগ দেয়, কিন্তু কামাল খামাখা উত্তেজিত হয়ে হঠাৎ গুলিবর্ষণ শুরু করে। এতে আমার একজন সোলজার নিহত এবং কয়েকজন আহত হয়। এরপর আমাদের লোকজন তাদের উপর গুলিবর্ষণ করে যোগ্য জবাব দিতে বাধ্য হয়। এই পরিস্থিতিতে শেখ সাহেব গুলিতে নিহত হন। বাসার ভিতরে অনুষ্ঠিত রক্তাক্ত হত্যাকাণ্ডের ঘটনা ইতিমধ্যে বিভিন্ন জন বিভিন্ন সূত্র থেকে নিয়ে বিভিন্নভাবে পত্রপত্রিকায় আবেগময় ভাষায় বর্ণনা করেছেন, কিন্তু প্রায় সব অতিরঞ্জিত বর্ণনায় ভরপুর। শেখ সাহেবের বাসার ভেতরে অভিযানে 2 জন অফিসার জড়িত ছিলেন, মেজর মহিউদ্দিন আর্মার্ড এবং মেজর হুদা। মেজর হুদা আক্রমণের প্রথম থেকেই প্রত্যক্ষভাবে জড়িত ছিলেন।
তার সাথে আমার আন্তরিক পরিবেশে কথাবার্তা হয়। তিনি এইভাবে ঘটনার বিবরণ দিলেন। আসুন ওই শ্বাসরুদ্ধকর মুহূর্ত থেকে ঘটনা কিভাবে গড়িয়ে গেল প্রত্যক্ষদর্শী মেজর হুদার মুখ থেকেই শোনা যাক। মধ্যরাতে মেজর ফারুক আমাদের অপারেশন ব্রিফিং দেন। পরিকল্পনা অনুযায়ী আমরা ভোর 5টার মধ্যে 32 নং রোডের বাসায় চতুর্দিকে অবস্থান নিই। তবে আমি একটু আগেই পৌঁছে যাই গার্ডদের সাথে কথা বলার জন্য। বাসার গেইটেই সেন্ট্রি ডিউটি করছিল ফার্স্ট ফিল্ড আর্টিলারির সৈনিকরা। তারা আমাকে চিনত। আমি অগ্রসর হয়ে তাদের বললাম, দেখো ভাইরা, সরকার পরিবর্তন হয়েছে। শেখ মুজিব এখন আর প্রেসিডেন্ট নন। তাকে আমরা বন্দি করে নিয়ে যাব। আমাদের সাথে মেজর ডালিম, মেজর পাশাও আছে। বলা বাহুল্য, আমরা তিনজনেই ওই রেজিমেন্টের পুরানো অফিসার। ডালিম কমান্ডিং অফিসার ছিলেন, আমি ছিলাম অ্যাডজুটেন্ট। আমার কথায় তারা সবাই রাজি হয়ে গেল। আমি তাদের শান্ত থাকতে নির্দেশ দিলাম। আমার অনুমতি ছাড়া এখন থেকে কেউ যেন বাসার ভেতরে না ঢোকে। এই বলে আমি রোডের পাশে একটি মেশিন গান স্থাপন করতে যাই। এরই মধ্যে মেজর মহিউদ্দিনের নেতৃত্বে বেঙ্গল ল্যান্সারের সৈন্যরা বাসায় পৌঁছে ভেতরে ঢুকতে চেষ্টা করলে তাদের মধ্যে জোর কথা কাটাকাটি শুরু হয়ে যায়। তাদের চিৎকারে শেখ কামাল সতর্ক হয়ে ওঠেন এবং দোতলা থেকে ছুটে নিচে রিসেপশন রুমে অটোমেটিক রাইফেল নিয়ে অবস্থান নেন। সৈন্যরা বাসা আক্রমণ করতে এসেছে টের পেয়ে তিনি তাদের উপর গুলিবর্ষণ করেন। এতে সৈন্যদের একজন নিহত ও কয়েকজন আহত হয়। দোতলার উপর থেকেও একই সময় প্রবল গুলিবর্ষণ হতে থাকে। তাদের গুলির প্রত্যুত্তরে উপস্থিত সৈন্যরা সঙ্গে সঙ্গে তার দিকে অবিরাম গুলিবর্ষণ শুরু করে। এই সময় পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। প্রবল গুলিবর্ষণে রিসেপশন রুমে শেখ কামাল মারা পড়েন। তার সাথে একজন পুলিশ ডিএসপিও মারা যান। প্রবল গোলাগুলিতে উভয় পক্ষে লোকজন হতাহত হয়। গোলাগুলি বন্ধ হলে আমি ঘটনাস্থলে ছুটে আসি এবং খোলা গেট দিয়ে দোতলার বাসার ভেতরে প্রবেশ করি। আমি দোতলার সিঁড়ির ধাপে এসে দেখি শেখ মুজিবুর রহমান সিঁড়ি দিয়ে নেমে আসছেন। আমাকে দেখেই তিনি চিৎকার করে ওঠেন, তোরা কি চাস? তোরা কি করতে চাস? আমি আপনাকে নিয়ে যেতে এসেছি। শেখ সাহেব আরও রেগে যান, তুই আমাকে মারতে চাস? কামাল কোথায়? তোরা কামালকে কি করেছিস? স্যার, কামাল তার জায়গায় আছে, আর আপনি তুই তুই করে বলবেন না। আপনি বন্দি, আপনি চলুন। এবার শেখ সাহেব গর্জন করে বললেন, কি, তোদের এত সাহস? পাকিস্তানি আর্মি আমাকে মারতে পারেনি। আমি জাতির পিতা, আমি বাঙালি জাতিকে ভালোবাসি, বাঙালি আমাকে ভালোবাসে, কেউ আমাকে মারতে পারে না। বেশ কিছুক্ষণ তিনি আবল তাবল বকতে থাকেন। তখন আমি বললাম, স্যার, এসব নাটকীয় কথাবার্তা রাখুন, আপনি চলুন আমার সাথে, আপনি বন্দি। শেখ সাহেব এবার নরম হয়ে আসেন, বলেন, তোরা আমাকে এইভাবে নিয়ে যেতে চাস? আমার তামাক আর পাইপটা নিতে দে। এই বলে তিনি তার শয়নকক্ষের দিকে পা বাড়ান। আমিও তার পেছন পেছন যাই, মেজর মহিউদ্দিনও সাথে। আমার হাতে তার তামাকের টিন ও দেয়াশলাই নেই। তখন তাকে আর কোনো টেলিফোন করতে বা সময় ক্ষেপণ করতে দেই নাই। কথাবার্তায় মাত্র মিনিট 3 সময় নষ্ট হয়। কামরা থেকে বেরিয়ে তাকে নিয়ে আমি সিঁড়ির বারান্দার মুখে উপস্থিত হই। তিনি সামনে, আমি তার একটু পিছনে বাঁ পাশে। মেজর মহিউদ্দিন ও 2-3 জন সেপাই আমার পিছনে। বারান্দায় নামতে এক পা দিতেই পিছন দিকের সিঁড়ির সংলগ্ন রুমের করিডোরে ঘরের ভেতর থেকে কেউ রাইফেল থেকে আচমকা গুলি ছোড়ে। আমার ঠিক পেছনে দাঁড়ানো সেপাই আহত হয়ে পড়ে যায়। আমি মেঝেতে শুয়ে পড়ে পজিশন নিই। শেখ সাহেব দাঁড়িয়েই থাকেন। সিঁড়ির নিচে 6-7 ফুট দূরে দাঁড়িয়েছিল কয়েকজন কালো উর্দি পরা সৈনিক। তারাও সঙ্গে সঙ্গে সামনে থেকে এক ঝাঁক গুলি বর্ষণ করে। গুলি শেখ সাহেবের বুকে আঘাত আনে। তিনি সঙ্গে সঙ্গে ধপাস করে সিঁড়ির ওপর পড়ে যান। সৈন্যরা কামরা লক্ষ্য করে আরও গুলি ছুড়ল। এর পরপরই ঘরের ভেতরে বাইরে এলোপাথারি বেশ কিছুক্ষণ গোলাগুলি চলে। ঘটনাটা ঘটে গেল আমার চোখের সামনে একেবারে অপ্রত্যাশিতভাবে। আমি নিজেই ঘটনার আকস্মিকতায় হতভম্ব হয়ে যাই। শেখ সাহেব তখন মৃত। তার বুক থেকে সিঁড়ি বেয়ে প্রচুর রক্ত গড়িয়ে পড়ছে।
তাকে ওই অবস্থায় রেখে আমি নিচের দিকে যাই। দেখি সবাই ভয়ে উত্তেজনায় কাঁপছে। আমি তখন কি করি বুঝে উঠতে পারছিলাম না। যে সৈনিকটি আহত হয়েছিল তাকে ধরাধরি করে হাসপাতালে পাঠাবার ব্যবস্থা করলাম। ওই সময় বাসার একজন কাজের ছেলের গায়েও গুলি লাগে, তাকেও হাসপাতালে পাঠালাম। আমি নিচের দিকে তাদের একটু দেখতে গেলাম। এমন সময় দোতলার ওই রুমের জানালা থেকে হঠাৎ আবার এক ঝাঁক গুলিবর্ষণ শুরু হলো। এতে গেটের কাছে দাঁড়ানো বেশ কজন সৈনিক আহত হলো। সঙ্গে সঙ্গে আবার চতুর্দিকে গুলিবর্ষণ শুরু হয়ে গেল। সৈন্যরা উত্তেজিত হয়ে উঠল। একজন সৈনিক সাহসে ভর করে দোতলায় শয়নকক্ষের ওই কামরায় জানালার ধারে পৌঁছে তাজা গ্রেনেড নিক্ষেপ করল। এরপর সব শান্ত হয়ে এলো। কিছুক্ষণ পর আমরা কামরাটির দরজা ঠেলে ভেতরে প্রবেশ করলাম। সেখানে দেখি গ্রেনেডের আঘাতে কামরার ভেতরে জড়ো হওয়া সবাই নিহত হয়েছে। তাদের মধ্যে ছিলেন বেগম মুজিব, শেখ জামাল, শেখ রাসেল, বেগম কামাল এবং বেগম জামাল। আমার চোখের সামনে এভাবে ঘটনাগুলো ঘটে গেল, বলা যেতে পারে সম্পূর্ণ আকস্মিকভাবে এবং কামাল জামালের হঠকারিতায়। আমরা এইভাবে তাদেরকে মারতে চাইনি। হুদা আরও বললেন, মেজর নূর সম্পূর্ণ ঠান্ডা মাথায় শেখ সাহেবকে গুলি করেছে বলে যেসব সংবাদ আমাকে উদ্ধৃতি দিয়ে প্রচার করা হচ্ছে, এসবই সম্পূর্ণ মিথ্যা ও বানোয়াট। মেজর নূর বাসার বাইরে মিরপুর রোডের রক্ষা ব্যবস্থায় ছিলেন। তাকে ওই সময় ঘটনাস্থলে দেখেছি বলে মনে হয় না। এমনকি কোনো কোনো বইতে রিসালদার মুসলিম উদ্দিন শেখ সাহেবকে গুলি করেছিল বলে উল্লেখ করা হয়েছে। আসলে সেও ওই সময় ঘটনাস্থলে ছিল না। মৃত্যুর সময় আমি শেখ সাহেবের পাশে ছিলাম। ওরা থাকলে তো আমার চোখে পড়া উচিত ছিল। যারা সিঁড়ির নিচ থেকে গুলিবর্ষণ করে তারা আর্মার্ড কোরের সৈনিক ছিল, একজন এনসিও ছিল, তবে তাকে আমি চিনি না। তারা সিঁড়ির উপর করিডোর থেকে গুলি হওয়ায় ভীত সন্ত্রস্ত হয়ে ব্যালেন্স হারিয়ে শেখ সাহেবের প্রতি গুলিবর্ষণ করে বলেই আমার মনে হয়। আমি শেখ সাহেবের বাঁ পাশে ছিলাম। ব্রাশ ফায়ারে আমারও মারা যাওয়ার মতো অবস্থা হয়েছিল। শেখ সাহেবের বাসায় অপারেশনের সময় মোট 3 দফায় গোলাগুলি হয়। প্রথমবার গেইটে ঢোকবার সময় শেখ কামালের সাথে, দ্বিতীয়বার দোতলার সিঁড়ির মুখে যখন শেখ সাহেব নিচে নেমে আসছিলেন, তৃতীয়বার দোতলার রুম থেকে যখন শেখ জামাল গুলিবর্ষণ করে। এতে বেশ কজন সেপাই হতাহত হয়। তখন আবার গোলাগুলি শুরু হয়। রুমের ভেতর গ্রেনেড নিক্ষেপ করা হয়। শেখ নাসের মারা যান নিচে অন্য একটি কামরায় আলাদাভাবে। তিনি কামরা থেকে বোধহয় মুখ বের করেন, সঙ্গে সঙ্গে তার উপর গুলিবর্ষণ করা হয়। আমি দেখিনি, মনে হয় তিনি পরে বাথরুমে ছুটে গিয়ে সেখানে মৃত্যু মুখে পতিত হন। ওই মুহূর্তে যুদ্ধ উন্মাদনায় সৈন্যরা বিভিন্ন রুমে ছুটে গিয়ে গুলি ছোড়ে, কিন্তু একটি রুম ছাড়া অন্যগুলোতে কেউ ছিলেন না। কর্নেল জামিল মারা যান বাসা থেকে সামান্য দূরে সুবাহানবাগের দিকে যে রোড ব্লক ছিল সেখানে। তাকে বাধা অতিক্রম করে অগ্রসর না হওয়ার জন্য সৈন্যরা নির্দেশ দেয়। তিনি না থেমে গাড়ি থেকে নেমে বরং উত্তেজিত হয়ে গালাগালি দেন। এমতাবস্থায় তার মাথায় গুলি করা হয়। পরে গাড়িটি ঠেলে শেখ সাহেবের বাসায় আনা হয়। কেউ কেউ বলেছে মেজর নূর তাকে গুলি করেছে, তবে আমার তা মনে হয় না। শেখ সাহেবের বাসভবনে অনুষ্ঠিত হত্যাকাণ্ডের যারা প্রত্যক্ষদর্শী তারা কেউ ভালোভাবে মুখ খুলতে নারাজ। অভ্যুত্থানের অন্যতম নায়ক ও প্রধান প্রত্যক্ষদর্শী মেজর বজলুল হুদা বুকে হাত দিয়ে আমাকে ওই সময় ঘটনা যেভাবে ঘটেছে তার সঠিক তথ্যই দিয়েছেন বলে আবেগ ভরে জানালেন।